যে চ্যাপ্টারটি পড়াবো এটার ইম্পর্টেন্স আমরা জানি যে ওয়াটার এমন একটি ন্যাচারাল রিসোর্স যেটার ছাড়া কোনো লিভিং অর্গানিজম বাঁচতে পারে না। তো এই জন্য আপনার আজকে সেই ওয়াটার কেমিস্ট্রি আসবে এই চ্যাপ্টারে আমরা যেটা হলো যে আমি ওয়াটার এই টপিকের একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কিছু আলোকপাত করছি। থার্স্ট মানে কি? পিপাসা। থার্স্ট মিনিং যদি বলি টু ফিল এ নিড টু ড্রিঙ্ক, টু হ্যাভ এ স্ট্রং ডিজায়ার ফর সামথিং। এখন উই আর অল ওয়াটার ক্রিয়েচার। It makes up means water makes up 60% of our body. তোমার বডির 60% পানি, 70% of your brain, তোমার ব্রেনের 70% পানি, 80% of our blood, তোমার রক্তের কিন্তু 80% পানি। While you can go almost a month without food, তুমি খাবার ছাড়া 1 মাস চলতে পারবা। Without water, your body cannot survive 1 week. তোমার বডি 1 সপ্তাহ তোমার পানি ছাড়া সার্ভাইভ করবে না। The same water that existed on earth billions of years ago still exists today. পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যে পরিমাণ পানি সৃষ্টি হয়েছিল সেই পরিমাণ পানি বিরাজ করছে, এবং 1700 বছর আগেও যে পরিমাণ ছিল এখনো সে একই পরিমাণ পানি পৃথিবীতে বিরাজ করছে। পানির পরিমাণ পৃথিবীতে কমনে বাড়েনি। এখন আমরা যে দেখি ডিস্ট্রিবিউশন ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এখন একটা পৃথিবীর দেখবা যে এখানে আমরা বলছি যে পৃথিবীর পানির বিতরণে দেখবা যে 97% পানি হলো সাগরে থাকে, আর 3% পানি যেটা 3% ফ্রেশ ওয়াটার, এই 3% ফ্রেশ ওয়াটার হলো ব্যবহারযোগ্য পানি। তাহলে 97% পানি কিন্তু আছে নেচারে, কিন্তু উই ক্যানট ইউজ। এখন এই 3% ফ্রেশ ওয়াটারের মধ্যে আবার আমরা দেখছি যে আইস ক্যাপস এন্ড গ্লাসিয়ার্স 79%। এটা হলো যে তোমার আইস ক্যাপ বরফ আকারে, বরফের স্তর আকারে যে পানিগুলো থাকে, আর গ্লাসিয়ার হলো যে আইস ক্যাপের ফলে পাহাড়ে মানে তোমার পাথরের পাহাড় মানে তো পানির পাহাড় সৃষ্টি হয়, সেটা হলো আইস ক্যাপস আর গ্লাসিয়ার, সেটা 79%। আর গ্রাউন্ড ওয়াটার হলো 20%। এখন এই ফ্রেশ ওয়াটার 3% এর মধ্যে 79% চলে গেল বরফ আকারে থাকে, আর গ্রাউন্ড ওয়াটার থাকে 20% ভূগর্ভস্থ পানি। এক্সেসিবল সারফেস ফ্রেশ ওয়াটার থাকে মাত্র 1%, যেটা সারফেস ওয়াটার। তারপরে আমরা দেখো এই এক্সেসিবল সারফেস ফ্রেশ ওয়াটার 1% এর মধ্যে 52% থাকে লেকে, সয়েল ময়েশ্চার থাকে 38%। তাইলে তোমার এই আর 90% লেকের 52%, সয়েল ময়েশ্চার 38%, তোমার 90% ওয়াটার চলে গেল। ওয়াটার উইথ এ লিভিং অর্গানিজম থাকে 1%, রিভারে থাকে 1%, ওয়াটার ভ্যাপর 8%। তাহলে পানির বিতরণ দেখো আমাদের এক্সেসিবল ওয়াটার অনলি 3%, তার মধ্যে আবার এর মধ্যে 80% আইস আর 1% ফ্রেশ ওয়াটারের মধ্যে এটা ডিস্ট্রিবিউশনটা আমরা দেখালাম যে পানি তাহলে আমাদের কোয়ালিটি ওয়াটারের কত ঘাটতি। It covers most of the planet, just about 3% fresh water, যেটা আমরা বলছি যে 3% fresh water, এটাই বলছি 3% fresh water। এই fresh water এর মধ্যে less than 1% হলো readily accessible for human use, আমরা 1% কম যারা হিউম্যান ইউজ বার করতে পারি। Less than 0.007% of all water on earth is available free। আমরা এই যে টোটাল ফ্রেশ ওয়াটার যেটা 3% ফ্রেশের মধ্যে 0.07% আমরা এই পানিটা আমরা পান করতে পারি পৃথিবীতে আছে। A quarter of the clean water that enters your body, তোমার আমরা টয়লেটে যদি ফ্লাশ করি তাহলে সেখানে 3 গ্যালন পানি পার ডে পার ফ্লাশ ইউজ হয়। 10 মিনিট শাওয়ার করলে 50 গ্যালন পানি চলে যায়। আর যদি আমরা ট্যাপ রানিং রেখে ব্রাশ করি 4 গ্যালন পানি যায়।
আর যদি আমরা ট্যাপ অফ করে যদি আমরা ব্রাশ করি তাহলে সেখানে 0.25 গ্যালন মানে আমরা সেখানে 3.75 গ্যালন পানি সেভ করতে পারি। তারপর দেখো আওয়ার ওয়াটার রিসোর্স আর আন্ডার প্রেসার। আমাদের পানির যে সম্পদ এটা কিন্তু একটা চাপের মধ্যে আছে। কেন চাপের মধ্যে আছে? পপুলেশন হাই হচ্ছে, আমরা কিন্তু তোমার নলকূপ দিয়ে পানি তুলছি, হ্যাঁ, যার ফলে পানির ইকুইফারের পানি কিন্তু চাপে আছে। বাই মিড অফ সেঞ্চুরি দেয়ার উইল বি এডিশনাল 3 বিলিয়ন পিপল, আমাদের 3 বিলিয়ন পিপল হবে, তাদের পানির ক্রাইসিস হবে। মিলিয়ন্স অফ পিপল ইন দি ওয়ার্ল্ড লিভ অন লেস দ্যান 3 গ্যালন ইচ ডে। 3 গ্যালনের এই তোমরা সাউন্ড ওয়াটার শর্টেজ ইজ সিরিয়াস। পানির শর্টেজটা তোমার এই তোমার যে ইমার্জিং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটার শর্টেজ ইজ সিরিয়াস। এখন আমরা দেখছি যে ওয়ার্ল্ডে যে ওয়াটার শর্টেজ একটা সিরিয়াস প্রবলেম। ডিউ টু ওভার পাম্পিং গ্রাউন্ড ওয়াটার ইন সেভারাল কান্ট্রি ইজ অলমোস্ট গন। এখন আমরা অনেক সময় দেখা যায় আমরা বিশেষ করে ড্রাই মৌসুমে প্রচুর পরিমাণে তোমার শ্যালো টিউব ব্যবহার করি, যার ফলে ওভার পাম্পিং যে পরিমাণ পানি তোলার কথা তার চেয়ে বেশি পানি আমরা উত্তোলন করি, যার ফলে ওভার পাম্পিং এর ফলে গ্রাউন্ড ওয়াটার ইন সেভারাল কান্ট্রি ইজ অলমোস্ট গন। আচ্ছা, এখন ডিপ্লেটেড একুইফার্স লিড টু কাট ব্যাকস ইন গ্রেন হারভেস্ট। যদি পানির একুইফার মানে যেখানে আন্ডারগ্রাউন্ডে যেখানে টিউবওয়েলে থেকে পানি তোলা হয়, যেখান থেকে পানি চলে আসে সেটা একুইফার বলা হয়। সেই একুইফার যদি ডিপ্লেশন হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইরিগেশন দেওয়া যাবে না, যার ফলে কি হয় আমাদের ক্রপস বা গ্রেন হারভেস্টে কিন্তু করতে পারবো না আকাঙ্ক্ষিত, যার ফলে আমাদের কিন্তু ফুড ক্রাইসিস হবে, which lead to more food shortage and higher price. এখন যদি আমরা পানির শর্টেজ যদি ক্রপ কাল্টিভেশন ইরিগেশন না করতে পারি তাহলে আমাদের ফুড শর্টেজ হবে এবং ফুড সিকিউরিটি প্রবলেম হবে এবং প্রাইসও বেড়ে যাবে। আওয়ার ওয়াটার প্রবলেম ইজ ফার্স্ট বিকামিং এ হাঙ্গার প্রবলেম। পানি ক্রাইসিস হয় তাহলে কিন্তু তোমার দুর্ভিক্ষ প্রবলেম অনেক সময় হয়ে যায়। ইট ইজ এ থার্স্টি ওয়ার্ল্ড, এগ্রিকালচার ইজ থার্স্টি, উই আর থার্স্টি, ইট ইজ টাইম টু গিভ ওয়াটার এ সেকেন্ড থট। আমাদের কিন্তু পৃথিবীতে পানি নিয়ে একটা ভাবা চিন্তা করার সময় এসেছে। এখন আমাদের যে কথাটা আমি যে তোমাদের এতক্ষণ আলোচনা করি, ইউজলেস সেভ মোর অ্যাডভোকেট অলওয়েজ। তাইলে এখানে আমরা বলবো যে পানি ব্যবহার আমরা পরিমাণ করবো, অপচয় করবো না, প্রচুর পরিমাণ অপচয় না করলে সেভ হবে, এই কথাটা আমরা সব জায়গায় বলবো। এই মোটামুটি তোমাদের ওয়াটার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমি তোমাদেরকে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকে আমি তোমাদের এই ওয়াটার কেমিস্ট্রি চ্যাপ্টারে আমি 3টি টপিক পড়াবো। এটা ওয়াটার কোয়ালিটি, ওয়াটার পলিউশন, তারপরে লাস্ট টপিক হলো ওয়াটার ট্রিটমেন্ট। এই 3টি টপিকের উপরে তোমাদের আমি ওয়াটার কেমিস্ট্রিতে তোমাদের যে কোর্স কন্টেন্ট আছে সেটা আমি কভার করব। এখন তোমাদের আজকে আলোচনা করব ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি যেটা, যে ওয়াটার কোয়ালিটি ইজ এ মেজার অফ কন্ডিশন অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু সুইটেবিলিটি ফর এ পার্টিকুলার পারপাস such as drinking or irrigation or agriculture or administrative uses. এখন পানির মান বলতে যে পানির অবস্থা, পানি কি ধরনের অবস্থা আছে তা, সেই অবস্থাটা পার্টিকুলার ইউজ যেগুলো বললাম ড্রিঙ্কিং বা ইরিগেশন বা এগ্রিকালচার বা এগ্রি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার সুইটেবিলিটি বা উপযোগিতা বা সুইটেবিলিটি আছে কিনা। The quality of water used for different purposes established in terms of water quality parameters
that affect the possible use of water. এখন এই পানির মান কিন্তু বিভিন্ন পারপোজের পানির মান কিন্তু একটা নির্দিষ্ট কোয়ালিটি ক্রাইটেরিয়া আছে, সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটা তোমার পার্টিকুলার ইউজের ক্ষেত্রে সেটা প্রভাবিত করে। আমরা পরের পরিষ্কার হবো বাবা, আমরা হবো the presence of contaminants in water and the characteristics of water supply are used to indicate the quality of water. এখন পানির মধ্যে কন্টামিনেন্ট দূষক থাকে এবং তার ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার সাপ্লাই নির্ভর করে পানির মান নির্দেশ করে পানির মান। দিস ইজ দ্য ওয়াটার। হোয়াট ইজ ওয়াটার কোয়ালিটি? ওয়াটার কোয়ালিটি পানির একটা অবস্থান যেটা পানি পার্টিকুলার ইউজের ক্ষেত্রে তার সুইটেবিলিটি বা উপযোগিতা নির্ধারণ করে থাকে, এবং প্রত্যেকটা ওয়াটার কোন কাজে ব্যবহার করবে তার জন্য একটি স্পেসিফিক ওয়াটার কোয়ালিটি প্যারামিটার আছে, যে এই প্যারামিটার থাকলে পানিটা ওকে, প্যারামিটার থাকলে পানিটা ওকে না বা ইউজেবল কোয়ালিটি না, এটা তো এফেক্ট করে থাকে। পানির মধ্যে কন্টামিনেন্ট ইন্টেন্সিটি, এটা তোমার পানির তোমার কোয়ালিটিকে ইন্ডিকেট করে। দিস ইজ দি ওয়াটার কোয়ালিটি। এখন ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস আছে, আমরা সাধারণত ওয়াটার কোয়ালিটি তিনটি প্যারামিটার আছে। তিনটি প্যারামিটার, একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, একটা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, একটা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এই তিনটি ক্যারেক্টারের যে কোনো একটি যদি তোমার ঘাটতি থাকে, সেই পানিকে আমরা কোয়ালিটি ওয়াটার বা মানসম্পন্ন পানি বলবো না। পানির অপর নাম জীবন। কোন পানি? যে পানিটা কোয়ালিটি ওয়াটার, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এখন যে পানির ফিজিক্যাল কোয়ালিটি ওকে, যে পানি কেমিক্যাল কোয়ালিটি ওকে, বায়োলজিক্যাল কোয়ালিটি, তিনটি কোয়ালিটি যদি মানসম্পন্ন হয় তাহলে সেই পানিটা ইউজেবল কোয়ালিটি ওয়াটার, আদারওয়াইজ নট। হ্যাঁ, দুইটি কোয়ালিটি গুড, একটা না, তাহলে সেই পানিটা মানসম্পন্ন পানি হবে না। এখন আমরা এই তিনটি ক্যারেক্টারে একটি আলোচনা করব, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, chemical characteristics and biological characteristics. First of all, I like to discuss physical characteristics. Physical characteristics water. The following main water quality parameters are considered for physical characteristics water. এখন ওয়াটারের কালার, অর্ডার, টেস্ট, স্টেবিলিটি, টেম্পারেচার, চারটি ফিজিক্যাল মেইন কোয়ালিটি আমরা নির্দেশ করে থাকি যে পানির ফিজিক্যাল কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্সকে মানদণ্ড তাকে বিবেচনা করার জন্য আমরা পানির মান as regard to physical characteristics, কালার, অর্ডার এন্ড টেস্ট, স্টেবিলিটি এন্ড টেম্পারেচার। আমি এখন প্রতিটা একটু করে আলোচনা করব। কালার, পানির রং। কালার ইন ওয়াটার ইজ প্রাইমারিলি কনসার্ন ওয়াটার কোয়ালিটি and specific reason. Color water gives the appearance of being unfit to drink. Color in water indicates the presence of organic substances such as Lg, chemic substances. Presence of iron also imparts color water. Sorry. Sorry. পানির রং সাধারণত পানির মধ্যে অর্গানিক সাবস্টেন্স থাকলে, কেমিক কম্পাউন্ড থাকলে, পানির মধ্যে আয়রন থাকলে সেই পানি রঙিন হয়, এবং রঙিন পানি সাধারণত বিশেষ করে ড্রিঙ্কিং এর জন্য পুরো আনফিট। কালার ইজ ইউজড অ্যাজ এ কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট ইন দি অফ দি প্রেজেন্স অফ potentially sorry, color is used as a quantitative assessment of the presence of potentially hazardous or toxic organic matters in water. পানির মধ্যে কালার যদি আমার হ্যাজার্ড টক্সিক অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, সেখানে পানির কিন্তু তোমার কোয়ান্টিটি অ্যাসেসমেন্টও সেখানে তোমার পটেনশিয়ালি হ্যাজার্ড ম্যাটার ধরা পড়ে, যে পানির রঙিন থাকে। পানির কালার ওয়াটার ফিজিক্যাল কোয়ালিটি, পানির মধ্যে অর্গানিক সাবস্টেন্স, বিশেষ করে হিউমিক কম্পাউন্ড থাকলে, ওই মধ্যে অর্গানিক ম্যাটার থাকলে, আয়রন থাকলে পানি কালার হয়। এবং কালার্ড ওয়াটার কিন্তু বিশেষ করে ড্রিঙ্কিং এর জন্য আনফিট, সুইটেবল না। এবং পানির মধ্যে অর্গানিক বা টক্সিক অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল থাকে, সেই পানির রং যদি অনেক সময় এই রঙের জন্য টক্সিক ম্যাটেরিয়াল থাকে, দেখা যায় যে এই পানিটা কালার হয়। পিওর ওয়াটার ইজ কালারলেস হুইচ ডিজারেবল ফর ড্রিঙ্কিং পারপাস। বিশুদ্ধ পানি হবে কালারলেস, বর্ণহীন, কোনো কালার, নো কালার। এখন কালার, নো কালার ইজ গুড হুইচ ইজ ডিজারেবল ফর ড্রিঙ্কিং পারপাস। দিস পিওর ওয়াটার। কালার্ড ওয়াটার নট সুইটেবল ফর ড্রিঙ্কিং পারপাস। এটা হলো তোমার কালার। এখন আমরা আসবো অর্ডার, গন্ধ এবং স্বাদ। অর্ডার এন্ড টেস্ট আর হিউম্যান পারসেপশন অফ ওয়াটার কোয়ালিটি। পিওর আর অলওয়েজ অর্ডারলেস এন্ড টেস্টলেস। যদি বিশুদ্ধ পানি হয় সেটা সবসময় বর্ণহীন হবে এবং স্বাদহীন হবে। Order and taste in water is caused by the foreign matter such as organic materials, inorganic compounds, or dissolved gases. And পানির অর্ডার টেস্ট করে কি করে, যে পানির মধ্যে কিছু ম্যাটেরিয়াল থাকে, অর্গানিক ম্যাটেরিয়ালস, ইনঅর্গানিক কম্পাউন্ডস, ডিজলভ গ্যাসেস।
দেখা যায় যে আমরা এই যে ফ্রেশ ওয়াটার জন্য আমরা ময়মনসিংহে যারা আছি বা ফ্রেশ ওয়াটার যারা আছি যারা তারা হলো তাদের পানি এক ধরনের টেস্ট, পানির মধ্যে আয়রন থাকলে এক ধরনের টেস্ট, আবার কোস্টাল এরিয়াতে খুলনা বা সাউদার্ন পার্টে গেলে দেখবে পানির সল্টি টেস্ট। এটা নির্ভর করে পানির স্বাদ নির্ভর করে ওর ভিতরে ডিজলভ অর্গানিক গ্যাস, অর্গানিক মেটাল এবং গ্যাসের উপর এবং অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ডের উপরে। Water tastes bitter when contaminated with alkaline impurities, salty when the impurities of metal salts. পানি অনেক সময় দেখা যায় বিটার, একটু তিতো টেস্ট হয়। কেন হয়? যে অ্যালকালাইন ইম্পিউরিটিস এবং সল্ট থাকে, তখন ইম্পিউরিটিস আর মেটালিক সল্ট। তো ইম্পিউরিটি মেটালিক সল্ট দেয়, তো পানিটা একটু বিটার টেস্ট হয়। তারপরে অর্গানিক মেটালস ডিসচার্জ ডাইরেক্টলি টু ওয়াটার আর সোর্স অফ টেস্টেড ওয়াটার প্রোডিউসিং কম্পাউন্ড রিলিজ ডিউরিং বায়োডিগ্রেডেশন। অনেক সময় দেখা যায় অর্গানিক মেটেরিয়াল যদি তোমার ওয়াটার ডিসচার্জ হয় বেশি, সেই ওয়াটার কিন্তু টেস্টের জন্য একটা সোর্স। তারা কি করে, এই সমস্ত কম্পাউন্ড যখন ডিগ্রেডেশন হয় তখন এখানে সে কালার প্রডিউস করে থাকে। এটা হলো তোমার কালার এবং টেস্ট। এখন আমরা যাব টার্বিডিটি, পানি ঘোলা। Turbidity is the cloudiness of water. ঘোলা পানিটা হলো turbidity. It is caused by the insoluble sediments such as clay, silt, organic material, plankton, other particulate materials in water. পানি ঘোলা পানি কিন্তু আসলে ইনসলুবল সেডিমেন্ট থাকে। বেশ করে দেখবে সারফেস ওয়াটার, বেশ করে যখন তোমার নদীর পানি, যখন রানিং পানি থাকে, সেডিমেন্ট, পলি এগুলো থাকে, অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, এগুলো থেকে পানি ঘোলা হয়। ঘোলা পানি কিন্তু আসলে খারাপ। ক্লাউডিনেস ওয়াটার, পানি ঘোলাটা কিন্তু সুইটেবল কোয়ালিটির মধ্যে পড়ে না। Usually water is drinking, industrial or industrial by the drink, turbidity. বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির প্রসেস ওয়াটার ব্যবহার ক্ষেত্রে অবশ্যই টার্বিডিটি লিমিট একটা ব্যবহারের ক্ষেত্রে একটি বাধা সৃষ্টি করে, সীমাবদ্ধতা রয়েছে। It can increase the cost of water treatment for various uses. যদি পানির টার্বিডিটি বেশি থাকে তাহলে ওই পানি ট্রিটমেন্ট করার খরচ তারা বাড়ায় দেয় বিভিন্ন ব্যবহারের জন্য। সাসপেনশন particles in water provide absorption media for heavy metals such as chromium, lead, cadmium, and hazardous organic pollutants such as polychlorinated biphenyls, polycyclic aromatic hydrocarbons, and many pesticides. এগুলো তোমার হেভি মেটালস হলো ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, lead, এগুলো কিন্তু হেভি মেটালস। তো এগুলো তোমার ওই যে সাসপেনশন পার্টিকেলস মধ্যে এই সমস্ত অ্যাবজর্পশন মিডিয়া হেভি মেটালস এগুলো কিন্তু তোমার বাড়ায় দেয় না। যে মেটাল অ্যাডজর্পশন কাজ সাবস্টিটিউট মেটাল থাকলে তখন এই সমস্ত মেটেরিয়ালের মধ্যে, পানির মধ্যে যে এই সমস্ত পলিউটেন্ট থাকে, হেভি মেটাল হলে ইনঅর্গানিক পলিউটেন্ট, হ্যাজার্ড অর্গানিক পলিউটেন্ট যা পলিউট করে বাইফিনালস, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, এগুলো তোমার হলো অর্গানিক পলিউটেন্ট, মেনি পেস্টিসাইডস, এগুলোকে তোমার ওই সাসপেনশন পার্টিকেল থেকে তোমার অ্যাডজর্পশন মিডিয়া হিসেবে কাজ করে। এটা অনেক সময় আমাদের জন্য বেনিফিশিয়াল। এখন আমরা টেম্পারেচার হলো টেম্পারেচার ওয়াটার এফেক্টস সাম ইম্পর্টেন্ট ফিজিক্যাল কেসেস ওয়াটার। পানির টেম্পারেচার ফিজিক্যাল কেসেস ওয়াটারকে এফেক্ট করে, থার্মাল ক্যাপাসিটি, পেলাটেবিলিটি, viscosity, surface tension, specific conductivity, salinity and solubility of dissolved gases. এই সমস্ত ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা নির্ভর করে টেম্পারেচারের উপরে। তারপরে thereby sedimentation chlorination process are dependent temperature water. পানির মধ্যে যখন ওয়াটার ট্রিটমেন্টে সেডিমেন্ট chlorination প্রসেস যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আবার টেম্পারেচার উপর নির্ভর করে এই সমস্ত প্রসেস। কেমিক্যাল বায়োলজিক্যাল রিঅ্যাকশন রেটস ইনক্রিজিং টেম্পারেচার। পানির যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে পানির কেমিক্যাল বায়োলজিক্যাল রিঅ্যাকশন কিন্তু বৃদ্ধি পায়। It affects bioabsorption process of dissolved heavy metals in water. এটা তোমার পানির মধ্যে যে বায়োabsorption প্রসেস আছে, dissolved heavy metal, সেটা তোমার বৃদ্ধি করে দেয়। আমরা ফিজিক্যাল কোয়ালিটির মধ্যে যেটা বললাম, কালার, অর্ডার, টেস্ট, তারপরে টার্বিডিটি এন্ড টেম্পারেচার। এখন আমরা কেমিক্যাল কেস্টিস ওয়াটার। এখন এটা যেহেতু কেমিক্যাল ওয়াটার বিং এক্সেলেন্স ইনভার্স সলভেন্ট ডিজলভ ডিফারেন্ট আয়ন্স এন্ড রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস ইন ভেরিয়াস কনসেন্ট্রেশনস। পানি কিন্তু একটা এক্সেলেন্ট ইনভার্স সলভেন্ট, যেটা তোমার অনেক আয়ন, রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল বিভিন্ন ঘনমাত্রায় এটা ডিজলভ করে। ওয়াটারের মধ্যে যা দিবা এই সমস্ত সে সংশ্লেষ করবে, তার ভিতরে ডিজলভ করে। ওয়াটার ইউজড ফর এগ্রিকালচার ইউজ ক্যান ভেরি greatly in chemical code depending on the dissolved ionic or chemical constituents. এখন আমরা পানি যদি কৃষি কাজে, যে কোনো কৃষি ভিত্তিক কাজ ব্যবহার করি, তাহলে তার
মান নির্ভর করে কেমিক্যাল কোয়ালিটির উপরে। এই কেমিক্যাল কোয়ালিটি নির্ভর করে কার উপরে? পানির মধ্যে, যেহেতু পানি একটি ইউনিভার্সাল সলভেন্ট, পানির মধ্যে ডিজলভ কেমিক্যাল আয়নিক কনস্টিটিউয়েন্টের পরিমাণের উপরে। দি ফলোইং কেমিক্যাল প্যারামিটারস আর ইনভলভড ইন অ্যাসেসিং দি কেমিক্যাল কোয়ালিটি অফ ওয়াটার। এখানে তোমার আয়নসি ওয়াটার, পানি, যেহেতু পানি একটা ইউনিভার্সাল সলভেন্ট, এর মধ্যে বিভিন্ন আয়ন থাকে। আয়নসি ওয়াটার, রেডিওনিউক্লাইডস ইন ওয়াটার, পানির মধ্যে বিভিন্ন তেজস্ক্রিয় মেটেরিয়াল থাকতে পারে। ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার, পানির মধ্যে অক্সিজেন একটা কেমিক্যাল, আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন ওয়াটার। এখন আমরা এই চারটি আলোচনা করবো। এখন আয়নসি ওয়াটার। এখন পানির মধ্যে, যেহেতু আমরা বলছি ওয়াটার একটা ইউনিভার্সাল সলভেন্ট, ইট dissolves and carries different ions in different concentration. এখন এখানে এখন আমরা যে আয়নের মধ্যে কি আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। পানির মধ্যে সাধারণত ইন ওয়াটার মেজর ক্যাটায়নস হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই চারটি মেজর ক্যাটায়ন। মেজর অ্যানায়নস কি? ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট এন্ড নাইট্রেট, এটা কিন্তু মেজর অ্যানায়নস। Among the major ions, calcium is the most prevalent cation, bicarbonate is the principal anion found in water. সাধারণত এই চারটে এখানে যে ডমিনেন্ট অ্যানায়ন এবং ক্যাটায়ন আছে, এই ক্যাটায়নের মধ্যে ক্যালসিয়াম সাধারণত বেশি থাকে, এদের মধ্যে আবার ক্যালসিয়াম বেশি থাকে। আবার অ্যানায়নের মধ্যে ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট, নাইট্রেটের মধ্যে বাইকার্বনেটটা সাধারণত ওয়াটারে বেশি থাকে। In addition to these major ions, some trace or toxic ions such as arsenic, cadmium, chromium, copper, lead, iron, manganese, and zinc are found in water. এই সমস্ত মেজর আয়ন ছাড়াই তো আর কিছু কিছু আয়ন থাকে যেগুলো তোমার অল্প পরিমাণ থাকলেই কিন্তু, আর যেমন আর্সেনিক, 1 লিটার পানির মধ্যে 0.05 mg আর্সেনিক থাকলে সেটা ড্রিঙ্ক করার জন্য ডেঞ্জারাস, ইউজ করা যাবে না। এই যে ক্যাডমিয়াম 1 লিটার পানির মধ্যে 0.01 mg মানে ppm পানির মধ্যে থাকলে সে পানি পান করলে ক্যাডমিয়াম টক্সিসিটি হবে। এইটা কিন্তু তোমার আয়নসিস ওয়াটার। এখন দেখো, concentration of any ion in water exceeds the permitted limit, so this ion considered as toxicant, pollutant and xenobiotic. এখন দেখা যায় যে পানির মধ্যে যে কোনো আয়ন যদি তার অনুমোদিত মাত্রায় থাকে, তাইলে সেটা কিন্তু পলিউটেন্ট হিসেবে কনসিডার করা হবে না। যদি কোনো পানির মধ্যে কোনো আয়ন বা এলিমেন্ট যদি পারমিটেড লিমিটের এক্সিড করে, পারমিটেড লিমিট যেটা অনুমোদিত মাত্রাকে অতিক্রান্ত করে, সেই পার্টিকুলার আয়নকে তখন আমরা দূষক হিসাবে বা বিষাক্ত টক্সিকেন্ট হিসাবে আমরা এটাকে বিবেচনা করব। আদারওয়াইজ নট। If the polluted water is applied for long-term irrigation, some ions are beneficial, some ions are detrimental for plant and soil properties. এখন যদি আমরা দূষিত পানি দিয়ে লং টার্ম সেচ দেই, তাহলে অনেক ক্ষেত্রে কি হবে, কিছু আয়নস আছে যেটা বেনিফিশিয়াল, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বা তারা তোমার সয়েলের যোগ হবে এবং কিছু নিউট্রিয়েন্ট পাবে। কিন্তু যেগুলো তোমার টক্সিক আয়ন, যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলো মাটিতে যোগ হলে তাহলে ক্রপ আপটেক করবে, প্লান্ট গ্রোথ ও সয়েল প্রপার্টিজ এফেক্ট হবে। When an ion is added to soil system through long-term irrigation, this ion may deposit in soil and also reach a toxic level for crop protection. এখন দেখা যায় যে আমরা লং টার্ম ইরিগেশন দিচ্ছি, ইরিগেশনের মধ্যে ওয়াটারের মধ্যে যে আয়নগুলো আছে, দিস আয়ন কি হবে, সয়েল ডিপোজিট হবে। সয়েল ডিপোজিট হইতে হইতে দেখা যায় যে এমন একটা তার ঘনমাত্রা মাটির এনভায়রনমেন্টে বেড়ে যাবে, বেড়ে গেলে তখন যে এমন একটা লেভেলে যাবে যে লেভেলটা ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে ক্ষতিকারক। এটা গেল আমরা আয়নসি ওয়াটার কেমিক্যাল ক্ষেত্রের মধ্যে পড়লাম। এখন আমরা রেডিওনিউক্লিওটাইডস, রেডিওনিউক্লাইডস ইন ওয়াটার, এটা আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে আমরা হয়তো পড়ছি বা পড়ব। Radionuclide contamination water is a significant and emerging issue. Uranium is a radioactive contaminant found in both ground and surface water. এখন পানির মধ্যে যদি ইউরেনিয়াম থাকে পাওয়া যায়, তাই ইউরেনিয়াম থেকে রেডিয়েশন বিশ্ব না, সে রেডিয়েশন কিন্তু শরীরে ক্ষতি করে। এবং কি ক্ষতি করে? বালিক রেডিয়েশন আমরা কিন্তু নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়বো। Radon, radium are groundwater contaminants that usually occur in test quantities. In ingesting drinking water contain radioactive contaminant present a risk of internal organ cancer, primarily stomach cancer. হ্যাঁ, এখন দেখা যায় যে রেডিওঅ্যাক্টিভ কন্টামিনেন্ট আছে, তেজস্ক্রিয় এলিমেন্ট আছে, সেটা যদি আমরা পানি পান করি তাহলে আমাদের ইন্টারনাল অর্গানে ক্যান্সার হবে, প্রাইমারি স্টমাক ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ওয়াটার ইউজড ফর ড্রিঙ্কিং পারপাস শুড বি ফ্রি ফ্রম রেডিওঅ্যাক্টিভ কন্টামিনেন্ট। যে আমরা বিশেষ করে ওয়াটার পান করার ক্ষেত্রে অবশ্যই একটি কন্টামিনেন্ট মুক্ত হতে হবে। এ হাই
exposure level, this radionuclide can cause bone cancer in humans and are believed to cause stomach, lungs, other cancer well. রেডিওঅ্যাক্টিভ এর পানির মধ্যে যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আমাদের বিশেষ করে ক্যান্সার রোগ, বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ করবে। এই জন্য রেডিওঅ্যাক্টিভ কন্টামিনেন্ট, আসলে রেডিওঅ্যাক্টিভ কন্টামিনেন্ট দিয়ে দূষিত হওয়া প্রবাবিলিটি কম যদি আমরা তেজস্ক্রিয় বোর্ড যদি আমরা পানিতে না ফেলি। পানিতে ফেললে হয় তার সময় দেখা যায় যে ওই নিউক্লিয়ার প্লান্ট ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, নিউক্লিয়ার প্লান্ট যদি বাস্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় জাপানে ফুকুশিমায় এই যে তোমার সুনামি হওয়াতে নিউক্লিয়ার প্লান্ট বাস্ট হয়ে গেছিল, সেখানে অনেক ওই ইউরেনিয়াম তোমার নদীর পানিতে ছড়াই গেছে। এটা কিন্তু খুব বিপর্যয় অবস্থা জাপানে সৃষ্টি হয়েছিল। ডিসঅক্সিজেন ওয়াটার, পানির মধ্যে অক্সিজেন থাকে, দ্রবীত অক্সিজেন থাকে। এই দ্রবীত অক্সিজেন পানির মধ্যে না থাকে তাহলে কিন্তু পানির ভিতরে তোমার কোনো অ্যাকোয়াটিক অর্গানিজম বাঁচবে না, মাছ বাঁচবে না। ডিসঅক্সিজেন, নো ডিসঅক্সিজেন নো ফিশ। এখন যে পানিগুলো দূষিত সেই পানির ডিসঅক্সিজেন থাকে না, খুব কম থাকে, এবং সেখানে মাছও থাকে না। আর ডিসঅক্সিজেন কিন্তু পানির দূষণ মেজারমেন্টের একটা ইন্ডিকেটর। Deoxygen refers to the level of free and non-compound oxygen present in water, expressing as mg per liter of ppm. Oxygen is soluble and get dissolved in water. It is a key test of water pollution. এখন অক্সিজেন সলুবল হয় এবং ডিজলভ পানিতে, এখন মনে করে 1% অক্সিজেন পানির মধ্যে ঢোকে, সলুবল হয়ে যায় এবং সেটা পানির মধ্যে ডিজলভ হয়ে যায়। এবং এটা কিন্তু ইট ইজ কি টেস্ট অফ ওয়াটার পলিউশনের একটা কি টেস্ট হলো ডিসঅক্সিজেন। ইট ইজ ওয়ান অফ দি most important chemical primary to water quality in surface such as rivers, lakes because of its influence on aquatic organisms water body. এখন এখানে পানির মানের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে কেমিক্যাল প্যারামিটার হিসেবে, বিশেষ সারফেস ওয়াটারে, রিভার বা লেকে, যেখানে তোমার অ্যাকোয়াটিক অর্গানিজমের উপর একটা প্রভাব বিস্তার করে। দি হায়ার দি কনসেন্ট অফ দি ডিসঅক্সিজেন দি বেটার দি ওয়াটার কোয়ালিটি। যে পানির মধ্যে ডিসঅক্সিজেন পরিমাণ ভালো বেশি সেই পানির হলো মান ভালো। If deoxygen is absent in water, aquatic organism cannot survive. যে পানির মধ্যে দ্রবীত অক্সিজেন থাকবে না সেই পানির মধ্যে aquatic organism cannot survive, কারণ aquatic organism বাঁচতে তাকে অক্সিজেন, আমাদের যেমন অক্সিজেন লাগে, ডিজল অক্সিজেন লাগে তোমার aquatic organism। তো উইদাউট ডিসঅক্সিজেন aquatic organism cannot survive। এখন দেখা যাচ্ছে, দেখো আমরা সাধারণত ডিজল অক্সিজেন লেভেল less than 6 mg per liter or ppm do not support aquatic organism for good aquatic life। এখানে তোমার যে অক্সিজেনের পরিমাণ যদি 6 নিচে হয় সেটা কিন্তু গুড অ্যাকোয়াটিক লাইফকে সাপোর্ট করে না। এখন আমরা দেখো রেঞ্জ অফ টলারেন্স অফ ডিসঅক্সিজেন ফিশ আমরা দেখো, এখানে আমরা যদি লেস দেন 3 ppm হয়, টু লো ফর ফিশ প্রোডাকশন। তারপরে তোমার এটা হয়তো দেখো 6 ppm পর্যন্ত আমরা থাকলে সাপোর্টিং প্রন পাওয়া যায়, এবং 7 ppm সাপোর্টিং গ্রোথ অ্যাক্টিভিটি, the more than 9 ppm থেকে সাপোর্ট অ্যাবান্ডেন্ট ফিশ প্রোডাকশন। তাইলে তোমার 6 এর নিচে ডিসঅক্সিজেন 6 এর নিচে থাকলে কিন্তু এটা অ্যাকোয়াটিক অর্গানিজম বিশেষ করে ফিশের জন্য খুবই মারাত্মক। এই জন্য ডিসঅক্সিজেন পরিমাণ যত বেশি দেখো 6 এর উপর থাকলে দেখো এটা তোমার গ্রোথ অ্যাক্টিভিটি সাপোর্ট করে, এবং অ্যাবান্ডেন্ট ফিশ পপুলেশনের জন্য যত বাড়বে তত এই 6 থেকে এই 8, 9, 10 থাকলে এই গ্রিন সিগন্যাল দেখো তোমার অ্যাকোয়াটিক বিশেষ করে ফিশ ক্ষেত্রে এটা খুবই সুবিধা। ডিঅক্সিজেন 6 এর উপর থাকা ভালো, 6 ppm বা 6 mg per liter। লেস দ্যান 6 ppm ইজ নট গুড। লেস দ্যান 6 ppm থাকলে অ্যাকোয়াটিক অর্গানিজমের জন্য গুড অ্যাকোয়াটিক লাইফ সে সাপোর্ট দিতে পারে না। Deoxygen in water affected by important factors: pH, temperature, organic matter content, salinity water. এখন একটা ডিঅক্সিজেন পানিতে তার প্রভাবিত করে পানি pH, temperature, organic matter এবং salinity water নির্ভর করে। Temperature affects deoxygen by 2 ways. Solubility oxygen in water decreases with increasing temperature water. পানির টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু পানির solubility oxygen in water কমে যায়। High temperature promotes growth activity of aquatic organisms so that they consume oxygen faster. এখন যদি হাই টেম্পারেচার হয় ওয়াটারে তাহলে সেটা তোমার aquatic organism growth activity প্রমোট করে, যার ফলে সে কিন্তু এই সমস্ত অক্সিজেন খেয়ে ফেলে। If organic matter content is high, microorganisms utilize deoxygen for oxidation, causing depletion of deoxygen level water body. এখন যদি পানিতে অর্গানিক ম্যাটার বেশি থাকে তাহলে মাইক্রোঅর্গানিজমস এই সমস্ত ডিঅক্সিজেনকে তার অক্সিডেশন কাজে ব্যবহার করে, যার ফলে কি হয় ডিঅক্সিজেন ওয়াটার বডিতে তার লেভেল কমতে থাকে। তো ডিঅক্সিজেন পরিমাণ কমাটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত না, ডিঅক্সিজেন থাকতে হবে 6 ppm অধিক। এখন আমরা বায়োলজি অক্সিজেন ডিমান্ডেড ওয়াটার
এটা তোমার কি biological demand water represents the amount of oxygen consumed by bacteria and other microbes for oxidation of biodegradable organic matter in water and aerobic condition in a species ecosystem. এখানে বলা আছে biological demand water যেটা বলছে যে মাইক্রোরিজম ব্যাকটেরিয়া যখন কোন অর্গানিক ম্যাটার বায়োঅর্গানিক ম্যাটারকে অক্সিডেশন করে তখন এই অক্সিজেনকে ব্যবহার করে এর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং অ্যারোবিক কন্ডিশনে এই শোনো আমি যে পড়াচ্ছি বোঝা যাচ্ছে ধীরে বললে ভালো হতো স্যার, মানে কথাগুলো স্যার আটকে যাচ্ছে তো স্যার। আচ্ছা আমি আরো ধীরে বলছি। এই পর্যন্ত তার মধ্যে কোন প্রশ্ন আছে? হ্যাঁ স্যার বিওডিটা আরেকবার বলেন। বিওডিতে পড়াচ্ছি এখন। হ্যাঁ বিওডিতে পড়াচ্ছি এখন, বিওডি শেষ হয়নি তো। ডিজেল অক্সিজেন বুঝছো? ডিজেল অক্সিজেন জি স্যার আমরা সব বুঝতে পারছি স্যার। শোনো, ডিজেল অক্সিজেন হলো পানির মধ্যে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন ঢুকে পানি ডিজলভ হয়। ডিজেল অক্সিজেন, এই ডিজেল অক্সিজেন যদি তোমার না থাকে তাহলে পানির মধ্যে অ্যাকোয়াটিক অর্গানিজম ফিশ ওই ডিজেল অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকে, শ্বাসকার্য চালায়। এখন ডিজেল অক্সিজেন পরিমাণ পানিতে বিভিন্ন টেম্পারেচার বেশি হলে কমে, তারপর তোমার যদি অর্গানিক ম্যাটার থাকে অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন কাজে ওই অক্সিজেন ব্যবহার হয়, তারপর অক্সিজেন কমে যায়। এইগুলো বলা হয়েছে এখানে। দেখো এখানে যে অর্গানিক বেশি পানিতে অর্গানিক ম্যাটার থাকে, তার পানি সেই পানি দূষিত পানিতে অর্গানিক ম্যাটার থাকে, তখন মাইক্রোজ এই ডিঅক্সিজেন গুলো এই অর্গানিক ম্যাটার ডিকম্পোজ করে ব্যবহার করে, তখন ওয়াটার বডিতে তোমার ডিঅক্সিজেন কমে যায়। এটা হলো তোমার এখন বায়োঅক্সিজেন ডিমান্ড, যে পানির মধ্যে যে অক্সিজেন থাকে biochemical oxygen demand. Biochemical oxygen demand represents the amount of oxygen consumed by the bacteria other organisms for oxidation of biodegradable organic matter in water. পানির মধ্যে যে biodegradable organic matter থাকে এগুলোকে অক্সিডেশন করার জন্য এই ব্যাকটেরিয়া এই বায়োগ্রেডেশন কিন্তু অর্গানিক ম্যাটারকে বায়োগ্রেডেশন করে কিন্তু ব্যাকটেরিয়া মাইক্রোজ এগুলো অক্সিডেশন করতে তার অক্সিজেন লাগে, অক্সিজেন প্রসেস ওই অক্সিজেন কি করে পানির যে অক্সিজেন খেয়ে ফেলে, অক্সিজেন গুলোকে খরচ করে তো অক্সিজেন পরিমাণ সেখানে কমে যায়। when the biodegradable organic matter is present in water, বায়োঅর্গানিক ম্যাটার যখন পানির মধ্যে থাকে মাইক্রোরিজম ইউটিলাইজ ডিজেল অক্সিজেন টু অক্সিডাইজ অর্গানিক ম্যাটার। এখন বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার পানির মধ্যে থাকে, সেখানে কিন্তু মাইক্রোরিজমস তার বায়োডিগ্রেডেশন ঘটাবে তোমার মাইক্রোরিজমস ওই ডিজেল অক্সিজেন খেয়ে ফেলে, ইউটিলাইজ করলে তখন অক্সিজেন কি হয় ওই তো পানির মধ্যে ডিজেল অক্সিজেন কমে যায়, তখন অর্গানিক ম্যাটার অক্সিডাইজ করার ক্ষেত্রে তখন ব্যবহার করে থাকে ডিজেল অক্সিজেন। The rate of oxygen consumption during the biodegradation is greater than solution of oxygen into water. এখন এখানে একটা প্রবলেম হয়ে যায়, যখন বায়োডিগ্রেডেশন অর্গানিক ম্যাটার বায়োডিগ্রেডেশন হয় উইথ দ্য হেল্প অফ মাইক্রোরিজমস, তখন মাইক্রো এসব অক্সিজেন গ্রহণ করার ফলে কি হয়, যে পরিমাণ অক্সিজেন পানিতে অ্যাটমসফিয়ার থেকে আসে তার চেয়ে বেশি পরিমাণ পানি অক্সিজেন এই বায়োডিগ্রেডেশনে ইউজ হয়, যার ফলে কি হয় আলটিমেটলি ডিঅক্সিজেন লেভেল গ্রাজুয়ালি ডিক্রিজেস। এটা হলো যে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন পানির মধ্যে ঢুকে এবং ডিজলভ হয় এবং নরমাল কোয়ালিটি ওয়াটারে ডিঅক্সিজেনের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যেটা অ্যাকোয়াটিক লাইফে সাপোর্ট দেয় 6 ppm বেশি থাকে। যখন দেখা যায় যে পরিমাণ তোমার অ্যাটমসফিয়ার অক্সিজেন সলিউশন ওয়াটারে যাচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন তারা এই মাইক্রোস বায়োডিগ্রেডেশন প্রসেস ব্যবহার করে ফেলতেছে, ব্যবহার করার ফলে কি হচ্ছে এই ডিঅক্সিজেন পরিমাণ পানিতে কমে যাচ্ছে। If organic matter quantity is very high, the complete loss of diesel oxygen occurs to create anaerobic environment in water. এখন দেখা যায় যে সমস্ত পানি দূষিত হয়ে অর্গানিক ম্যাটার থাকে তখন কি হয় কমপ্লিট লস অফ ডিজেল অক্সিজেন ঘটে, দেখা যায় যে অ্যারোবিক ডিজেল অক্সিজেন পরিমাণ কমপ্লিটলি লস হয়ে যায়। লস হওয়ার ফলে কি হয় অ্যানারোবিক এনভায়রনমেন্ট সৃষ্টি হয় পানির মধ্যে অ্যানারোবিক এনভায়রনমেন্ট উইদাউট অক্সিজেন, তো পানির মধ্যে একটি অ্যারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। ইন দিস কেস অ্যারোবিক অ্যাকুয়াটিক অর্গানিজম ক্যানট সার্ভাইভ। এখন পানির মধ্যে যদি বেশি অর্গানিক ম্যাটার থাকে বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার, তখন কি করে মাইক্রোঅর্গানিজমস এগুলোকে ভাঙা ডিগ্রেডেশন করার কাজে এই ডিঅক্সিজেন কমপ্লিটলি পানি থেকে শেষ করে ফেলে, কমপ্লিট লস হয়ে যায়। যখন লস হয়ে গেলে তো পানির মধ্যে তখন অ্যানারোবিক কন্ডিশন উইদাউট অক্সিজেন কন্ডিশন বিরাজ করে, ওই কন্ডিশনে কোনো অ্যারোবিক অ্যাকুয়াটিক অর্গানিজম বাঁচতে পারে না, মাছ মারা যাবে। এবং দেখবা যে সমস্ত পানি দূষিত সেখানে মাছ থাকে না। ইফ ডিঅক্সিজেন অ্যাবসেন্ট, the organic matter start to decompose anaerobically that creates taste and odor problem. যখন দেখা যায় যে পানির মধ্যে ডিঅক্সিজেন নাই, তখন কি অর্গানিক ম্যাটার ডিকম্পোজ তখন অ্যানারোবিক্যালি করবে,
তখন তার পানি কি হবে, তার পানির টেস্ট ওয়াটার কিন্তু নষ্ট হয়ে, পানির গন্ধ হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। আনপোর্টেড রিভার ওয়াটার ইউজুয়ালি হ্যাভ বিওডি লেভেলস বিলো 1 mg per liter ppm। সাধারণত যেগুলো নদীর পানি বা পুকুরের পানি দূষিত না, যার বিওডি লেভেল 1 ppm বা 1 mg per liter নিচে, সেগুলো সেই পানি হলো আর মানে দূষিত পানি না, সে নদীর পানি বা খালের পানি। হাই ভ্যালু অফ বিওডি ইজ অ্যান ইন্ডিকেটর ওয়াটার পলিউশন। যে ওয়াটারের বিওডি ভ্যালু হাই, বজ্র সে পানি দূষিত পানি। আর যে পানি দূষিত না, সেটা নদীর পানি হোক, খালের পানি হোক বা বিলের পানি হোক, তার বিওডি লেভেল সাধারণত কম থাকে। কত থাকে? বিলো 1 mg per liter or ppm। এখন দেখো বিওডি লেভেল অন ওয়াটার কোয়ালিটি, যদি বিওডি লেভেল 1 থেকে 2 থাকে তো ভেরি গুড, পানির কোয়ালিটি ভেরি গুড। 3 to 5 বিওডি লেভেল থাকে মডারেট, ফেয়ারলি মডারেটলি ক্লিন। আর 6 থেকে 9 থাকলে পোর সামওয়াট পলিউটেড। হ্যাঁ, আর যদি একদম তার উপরে থাকে ভেরি পুয়ার, ভেরি পলিউটেড ওয়াটার, সেখানে প্রচুর অর্গানিক ওয়েস্ট বিরাজ করে। এটা তোমার বিওডি লেভেল। এখন আমরা বায়োলজিক্যাল গ্যাস্ট্রিক ওয়াটার, আমরা ফিজিক্যাল কোয়ালিটি পড়লাম, কালার, অর্ডার, টেম্পারেচার, স্টেবিলিটি। আর কেমিক্যাল কোয়ালিটি পড়লাম আয়ন্স ইন ওয়াটার, রেডিওনিউক্লিয়াস ওয়াটার, ডিজেল অক্সিজেন আর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই 4টে কেমিক্যাল কোয়ালিটি আমরা আলোচনা করলাম। 4টে কোয়ালিটি কেমিক্যালের মধ্যে আমি যেটা বলতে চাইছি, কারণ আমি রিভিউ করি যে আয়ন্স ইন ওয়াটার, যে পানির, যেহেতু পানি একটা ইউনিভার্সাল সলভেন্ট, এ যা দিবা তাই ও ডিজলভ করে, ক্যারি করে। পানি একটা ইউনিভার্সাল সলভেন্ট, একটা বিশেষ করে সারফেস ওয়াটার, নদীর পানি, খালের পানি, তুমি যা দিবা ইট ক্যারিজ এন্ড ডিজলভ ইট। এখন যদি আয়ন পায় তাহলে আয়ন গুলো ডিজলভ হয়ে যায়। এখন এই ওয়াটারের মধ্যে মেজর আয়ন থাকে 4টে, মেজর ক্যাটায়ন থাকে, মেজর ক্যাটায়ন থাকে 2টে, মেজর আয়ন থাকে এই যে 5টা। এখন এই 4টে মেজর ক্যাটায়ন, 5টে আয়নের মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে ওই মেজর ক্যাটায়নের মধ্যে, বাইগন বেশি থাকে মেজর আয়নের মধ্যে। এছাড়াও পানির মধ্যে কিছু টক্সিক আয়ন থাকে, আর্সেনিক, ক্যাডমিয়ামের বিষাক্ত, এগুলো পানির মধ্যে অল্প পরিমাণ থাকে, সে পানি দূষিত হয়ে যায়। এখন দেখা যায় যে একটি পানি, দূষিত পানি, একটা ওই এই তোমার আর্সেনিক বা ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কখন এটাকে আমি বলবো দূষক বলবো, যখন একটা অনুমোদিত মাত্রাকে সে অতিক্রান্ত করবে। তার ঘনমাত্রা পানির মধ্যে, পানির পরিবেশে একটি পানির যে লিমিট আছে, অনুমোদিত মাত্রাকে অতিক্রান্ত করলে ওই আয়নকে তখন আমরা পলিউটেন্ট কন্টেন্ট হিসেবে বিবেচনা করব। আর দূষিত পানিতে লং টার্ম সেচ দিলে তোমার ওই টক্সিক আয়ন তোমার মাটির ডিপোজিট হবে, মাটির প্রপার্টিকে হ্যাম্পার করবে এবং প্লান্ট গ্রোথে হ্যাম্পার করবে। হ্যাঁ, এবং দেখা যায় যে যদি লং টার্ম সেচ দেই, ওই আয়নগুলো মাটিতে ডিপোজিট হবে, জমা হয় এমন একটা টক্সিক লেভেলে যাবে, তো ক্রপ প্রোডাকশন সেটা হ্যাম্পার করবে। ক্রপ টক্সিডি হবে, অথবা ক্রপের ভিতরে তোমার ইডিবল পার্টে চলে যাবে। ইডিবল পার্ট যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে হেভি মেটাল গুলো আসবে। এবং আমরা জানি এই সমস্ত টক্সিক মেটাল কোনগুলো? আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলা কিন্তু লেড, এগুলা কিন্তু ক্যান্সার করে, ক্যান্সার রোগ সৃষ্টি করে। হ্যাঁ, আবার রেডিওনিউক্লাইডের মধ্যে ইউরেনিয়াম আছে, এই রেডিওনিউক্লাইড পানির মধ্যে গেলে সেই তেজস্ক্রিয় বস্তু মানুষের শরীরে ঢুকে মানুষের বিভিন্ন ক্যান্সার রোগ সৃষ্টি করে। আর ডিঅক্সিজেন বললেন, ডিঅক্সিজেন তোমার পানির মধ্যে সলুবল, একটা পানির মধ্যে ডিঅক্সিজেন পরিমাণ যত বেশি, সেই পানি তত ভালো। তত ভালো কেন? যে সেটা তোমার অ্যাকোয়াটিক লাইফকে গুডলি সাপোর্ট দিতে পারে। আর ডিঅক্সিজেন যদি পানির মধ্যে না থাকে, সেটা অ্যাকোয়াটিক অর্গানিজম বাঁচে না। এন্ড ডিঅক্সিজেন কি হয়? ডিঅক্সিজেন করতে পানির অ্যাটমিক অক্সিজেন পানির মধ্যে ডিজলভ হয়, পানির মধ্যে বিরাজ করে। এখন দেখা যায় যে অনেক পানির মধ্যে অনেক, যখন পানি দূষিত হয়ে যায় তখন দেখা যায় যে পানির টেম্পারেচার বেড়ে যায়। আবার যদি পানি দূষিত পানি হলে অর্গানিক ম্যাটার থাকে, অর্গানিক ম্যাটার থাকলে তখন অর্গানিক ম্যাটার গুলোকে পানিতে মাইক্রোঅর্গানিজম থাকে, এগুলোকে ইউটিলাইজ, ওরা ডিঅক্সিজেন ইউটিলাইজ করে এই সমস্ত তোমার অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করে দেয়, তখন ডিঅক্সিজেন পরিমাণ পানিতে কমে যায়। আর পানিতে ডিঅক্সিজেন পরিমাণ কমে গেলে সেই পানিতে তখন অ্যাকোয়াটিক অর্গানিজম সেখানে বাঁচতে পারে না। আমি একটু আগে যে চার্ট দেখালাম যে 6 ppm এর নিচে এক গুড অ্যাকোয়াটিক লাইফ সাপোর্ট করে না, ডিঅক্সিজেন যদি কমে যায় 6 ppm এর নিচে। এখন দেখো বায়োঅক্সিজেন ডিমান্ড, যেটা আমি বলছি যে পানির মধ্যে ডিঅক্সিজেন থাকে, সেই অক্সিজেনকে ব্যাকটেরিয়া, মাইক্রোঅর্গানিজমস
কনজিউম করে। কেন কনজিউম করে? ওই পানির মধ্যে যে অর্গানিক ম্যাটার যে থাকে, সেই অর্গানিক ম্যাটার গুলো ভাঙার জন্য। দূষিত পানির মধ্যে অর্গানিক ম্যাটার থাকে, তখন এটা ডিগ্রেডেশন করলে তখন ডিঅক্সিজেন পরিমাণ সেখানে কমে যায়। যে পরিমাণ ওয়াটার, যে পরিমাণ অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে পানিতে যোগায়, তার চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন তারা কনজাম্পশন করে, যার ফলে কি হয়, অক্সিজেন ডিঅক্সিজেন পরিমাণ পানিতে কমে যায়। এবং বিওডি লেভেল সাধারণত অন ppm এর নিচে থাকে ভালো। বিওডি লেভেল যত কম তত ভালো। এই যে অন থেকে টু ভেরি গুড, দিস দিয়া লেভেল, এটা আলোচনা খুব রিভিউ করলে। এখন আমরা বায়োলজিক্যাল অ্যাসিড ওয়াটার, এখন পানির মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, এলজি থাকে, ভাইরাস থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিকেটরস ওয়াটার কোয়ালিটি ইজ দি প্রেজেন্স অফ লিভিং অর্গানিজমস, ব্যাকটেরিয়া, প্যাথোজেন ব্যাকটেরিয়া থাকে, এলজি ভাইরাস থাকে, প্রোটোজোয়া থাকে। পানির মধ্যে ওয়াটার, যেহেতু ওয়াটার ইউনিভার্সাল সলভেন্ট, ইট ক্যারিজ অল কেমিক্যাল আয়ন্স অ্যাজ ওয়েল এজ মাইক্রোঅর্গানিজমস। হ্যাঁ, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, প্রোটোজোয়া থাকে। এ লট অফ ডেঞ্জারাস ওয়াটারবর্ন ডিজিজ আর কজড বাই ব্যাকটেরিয়া, মেইনলি টাইফয়েড, প্যারাটাইফয়েড, ফিভার, কলেরা। এই যে পানির মধ্যে অনেক ওয়াটারবর্ন ডিজিজ হয়, যেটা করে ব্যাকটেরিয়া। টাইফয়েড রোগ, প্যারাটাইফয়েড, ফিভার, এগুলো কিন্তু কলেরা, এগুলো পানির মধ্যে এই সময় ব্যাকটেরিয়া থাকলে ওয়াটারবর্ন ডিজিজ হয়। ILG are primarily nuisance organism water because they create taste and odor problems water. LG কিন্তু ঝামেলা সৃষ্টি করে। এখন certain species of LG cause serious environmental and public health problems. As for example, Burughi LG can kill cattle and other domestic animals if animals drink water containing those species. অনেক সময় দেখা যায় পানির মধ্যে কোন একটা সার্টেন স্পিসিস এলজি থাকে, যেগুলো তোমার সাধারণত পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ প্রবলেম করে। বুরুগি এলজি কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যান কিল ক্যাটেল এন্ড আদার ডোমেস্টিক অ্যানিমালস ইফ অ্যানিমাল ড্রিঙ্ক ওয়াটার কন্টেন্ট। এই সমস্ত বুরুগি এলজি বেশি থাকে, পানি, যে গরু বা তারা অ্যানিমালস যারা এই সমস্ত পানি পান করলে তারা কিন্তু অনেক সময় মারাও যেতে পারে। Waterborne viral pathogens. Waterborne viral pathogens are known to cause infectious disease, hepatitis. এই হেপাটাইটিস যেটা লিভার সিরোসিস করে, লিভার এফেক্ট করে, ওয়াটারবর্ন ভাইরাল প্যাথোজেন। ওয়াটারের মধ্যে কিন্তু তোমার কি হয়, ভাইরাল প্যাথোজেন থাকে। এখন তুমি মনে করো রাস্তাঘাটে যে সেখানে পানি খেলা, আসলে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় দূষিত পানি, হোটেল বা যে কোনো র্যান্ডম পানির গুড সোর্স ছাড়া পানি খাওয়া উচিত না। এখন দেখা যায় বিশেষ করে তোমরা যে হলে যারা থাকবা অথবা ছিলা বা আসবা ভবিষ্যতে, দেখবা যে জব বরাবর বিভিন্ন জায়গায় বিভিন্ন পানি কন্টেনার ধরে আছে, কন্টেনার দূষিত। হ্যাঁ, তারপরে তুমি হলের যে ট্যাপের পানি, ওটাও দূষিত, কারণ ট্যাঙ্কির মধ্যে জীবাণু থাকে। সবচেয়ে বেস্ট হলো টিউবওয়েলের পানি। হ্যাঁ, আর টিউবওয়েলের পানি না পাইলে ওই অন্য পানিকে বয়েল করে ওটা ফিল্টার করা ভালো। এই জন্য বিশেষ করে এই ব্যাকটেরিয়াল ডিজিজ যে বললাম, যে টাইফয়েড, তারপরে কলেরা, এগুলা কিন্তু পানিবাহিত ব্যাকটেরিয়া থাকে। তারপরে ওয়াটারবর্ন ভাইরাল প্যাথোজেনস, হেপাটাইটিস, দেখা যায় হেপাটাইটিস তুমি সুস্থ লোক, ওই ভাইরাল প্যাথোজেন ক্যারিজ করে ওয়াটার পান করলা, তুমি হেপাটাইটিস আক্রান্ত হলা। তারপর পোলিওমাইসেরাইটিস, এটাও একটা তোমার রোগ। এই রোগ সাধারণত ভাইরাল, এটা তোমার নার্ভাস সিস্টেম ইনঅ্যাক্টিভ করে দেয়, প্যারালাইসিস হয়ে যায়। একই প্রকার প্রোটোজোয়া আর ফ্লোটিং ফ্রিলি ওয়াটার, সামটাইমস কল্ড জিওপ্লাঙ্কটন, they form cysts that are difficult to inactive by disease expression. অনেক সময় দেখা যায় একটি প্রোটোজোয়া কি করে, সিস্ট ফর্ম করে, যেটা তোমার ডিসইনফেক্টেন্ট দেওয়া দূর করা যায় না। An important biological indicator of water quality is the group of Bacillus coliform bacteria, Escherichia coli bacteria আছে। These coliform bacteria are aggressive organisms, survive in water longer than most pathogens. হ্যাঁ, এই coliform bacteria কিন্তু তোমার ওয়াটারে কোয়ালিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা কিন্তু পানির মধ্যে অনেকদিন বেশি থাকতে পারে। এইটা হলো তোমার আমাদের কিন্তু আমরা পানির তাহলে ফিজিক্যাল কোয়ালিটি, কালার অর্ডার, টেস্ট, টার্বিড টেম্পারেচার, এটা তোমার কাঙ্ক্ষিত থাকতে হবে। তারপর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে তোমার আয়ন্স গুলো থাকতে হবে পারমিশন লিমিটের মধ্যে, এক্সেস থাকা যাবে না। তারপর রেডিওনিউক্লাইড ফ্রি থাকতে হবে। তারপরে তোমার হলো ডিলক্সিজেন পানির পরিমাণ থাকতে হবে।
আর প্যাথোজেনিক যে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে পানির মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, এই ডেঞ্জারাস ওয়াটার তারা ওয়াটার বর্ন ডিজিজ করে। অনেক ব্যাকটেরিয়া, যেমন আমাদের টাইফয়েড, অনেক সময় দেখা যায় যে আমরা একটা হোটেলে পানি পান করছি, সেই পানির মধ্যে টাইফয়েডের জীবাণু ছিল, তোমার টাইফয়েড চলে আসবে, এটা কিন্তু ডেঞ্জারাস। এই জন্য ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ইউর ওন ওয়াটার অ্যাজ পার ইউর কেয়ার। তুমি তোমার যে পানিটা পান করবে সে পানিটা দূষিত কিনা, বা এই জন্য সবচেয়ে বেস্ট হলো যে তোমার জার্নি করলে বা যে কোনো জায়গায় ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন ড্রিঙ্ক, তোমার নিজের নিজস্ব তত্ত্ব বা নাই মিনারেল ওয়াটার কিনলে, অথেন্টিক দোকান থেকে মিনারেল ওয়াটার কিনলা, হ্যাঁ, তারপর তুমি নিজের পানি ক্যারি করে নিয়ে গেলা, তা নাহলে কিন্তু তোমার অনেক ধরনের বিপদ হতে পারে। তোমার একদিনের অলসতায় দেখা টাইফয়েড হয়ে গেল, তারপর টাইফয়েড বা প্যারাটাইফয়েড, তারপর কলেরা বা হেপাটাইটিস যদি একবার হয়ে যায় আর যায় না। তো এই সমস্ত বি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটার বোর্ন ডিজিজ। হ্যাঁ, তো এখন ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার। এখন ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, আমরা কিন্তু ওয়াটার কোয়ালিটি বললাম, and standards কি? Water quality depends on the intended use of water, which may be either human consumption or irrigation or agricultural uses. এখন একটা পানিতে আমরা এই ওয়াটার বিভাগের পানি কোন কাজে ব্যবহার করব? intended use of water, সেটা আমরা হিউম্যান কনজাম্পশন যখন হবে তখন এক ধরনের কোয়ালিটি হবে, ইরিগেশনের জন্য এক ধরনের কোয়ালিটি হবে, এগ্রি ইন্ডাস্ট্রি এক ধরনের কোয়ালিটি হবে। সেটা হলো ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। Water intended use of water. Depending on the proposed use of water, certain water quality are established. এখন এখানে যে আমরা বিভিন্ন কাজে ওয়াটার তার নির্ভর করে সার্টেন ওয়াটার কোয়ালিটি ক্রাইটেরিয়া প্রতিষ্ঠিত করা হয়েছে বিভিন্ন, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার, আমরা ফাও বলি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারপরে হলো তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্বাস্থ্য ক্ষেত্রে, তারপরে হলো ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, বিভিন্ন ধরনের এজেন্সি তারা ওয়াটার কোয়ালিটি ক্রাইটেরিয়া করে দিচ্ছে। আমরা পরবর্তীতে পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো। অন দি বেসিস অফ দ্য ক্রাইটেরিয়া ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস স্পেসিফাইড বাই হেলথ, এগ্রিকালচার, আদার রেগুলেশন এজেন্সি। এখন এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ওয়াটার স্ট্যান্ডার্ড স্পেসিফাই করে থাকি, যেটা হেলথে, যেটা আমরা পান মানে হেলথ পারপাস, ড্রিঙ্কিং ক্ষেত্রে, এগ্রিকালচার যেটা ইউজ করা বিভিন্ন কাজে, আদার রেগুলেশন এজেন্সি, এই সমস্ত আমরা ভেরিয়াস টাইপস অফ ওয়াটার ইউজেস ট্রিগার ডিফারেন্ট লেভেল অফ ওয়াটার কোয়ালিটি। এখন ওয়াটারের ব্যবহারের বিভিন্ন ধরনের জন্য ওয়াটারের মান এবং তার বিশুদ্ধতা নির্ভর করে। এটা ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি আমি আজকে এই পর্যন্ত থাকি, কারণ ওয়াটার কোয়ালিটি ফর ইরিগেশন আমরা নেক্সট ক্লাসে পড়ব। ওয়াটার কোয়ালিটি ফর ইরিগেশন এখন শোনো, তোমাদের হলো এখানে এখন আমি এটা ওয়াটার কোয়ালিটি ফর ইরিগেশন উই হ্যাভ ডিসকাস নেক্সট ক্লাস। শোনো, এখন শোনো, তোমাদের 245 জন আসছে, পার্টিসিপেন্ট আরো বাড়া উচিত। তোমাদের এখন শোনো, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। কোনো প্রশ্ন আছে?